গত পর্বে অর্থাৎ সিমলা মানালি ভ্রমণ সিরিজের নবম পর্বে আপনাদের কাসল ঘুরিয়ে দেখিয়েছি। কাসল ঘুরে সন্ধ্যাবেলা আমরা চলে আসি মানালিতে। মানালিতে মূল শহরের বাইরে বিয়াস নদীর ধারে আমাদের হোটেল। হোটেলে ঢুকতেই ম্যানেজার নিজে আমাদের রুমে নিয়ে গেলেন। মালিক নিজে এসে এক ঝুড়ি আপেল দিয়ে অভ্যর্থনা জানালেন। ভিডিওটা যারা দেখেননি তাদের জন্য আই বোতামে লিংক দিয়ে রাখলাম, দেখে নেবেন। যারা এই সিরিজের সবকটা ভিডিওই দেখতে চান তাদের জন্য সিমলা মানালি ভ্রমণ প্লেলিস্ট করে রাখা আছে। এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিংক পেয়ে যাবেন। এই ভিডিওতে আপনাদের নিয়ে যাব পুরনো পথে রোটাং পাস। পথের নিসর্গ আপনাদের মন ভরিয়ে দেবে, এটা নিশ্চিত। তাহলে চলুন শুরু করি দশম পর্ব। রাত 7:45 নাগাদ হোটেলে এসেছি। তারপর ফ্রেশ হয়ে কফির কাপে চুমুক। সারাদিনের ঘোরাঘুরিতে একটু ক্লান্তি তো লাগবেই। এরপর যে যার মতো অলস সময় কাটানো। ঘণ্টাখানেক বাদেই ডোরবেল বাজল। রাতের খাবার দিয়ে গেল রুমে। বলেছিলাম ডাইনিংয়ে গিয়ে খাবো, কিন্তু হোটেলের ম্যানেজার বলেছিলেন এই ঠান্ডায় আপনাদের আর ডাইনিংয়ে আসতে হবে না, আমিই বরং রুমে খাবার পাঠিয়ে দেব। তাই রুমেই খাবার ব্যবস্থা হয়েছে। রুমে খাবার দিয়ে গেল, রাতের খাবার সব ফয়েল প্যাক করা রয়েছে দেখতে পাচ্ছি। এখানেও এমএপি প্ল্যানে আছে, অর্থাৎ ব্রেকফাস্ট এবং ডিনার এরা দেবে। হোটেলে ভাড়ার সঙ্গেই এগুলো সব যুক্ত করা রয়েছে। তো খাবার অনেক কিছু তো দিয়ে গেছে দেখতে পাচ্ছি। কি কি আছে আমি এখনও জানি না, সব ফয়েল প্যাক। এটা সিমুই দিয়েছে, এটা সম্ভবত ডেজার্ট হিসাবে এসেছে। এটা পনির, হ্যাঁ পনির। এটা সম্ভবত ভাত বা ডাল কিছু একটা হবে। এটা চিকেন নাকি ডিম? এটা ডাল হবে অবশ্যই, হ্যাঁ ডাল। এখনো 3খানা প্যাকেট আছে। এটা ভাত, সুন্দর করে সাজিয়ে দিয়েছে ভাত। একটা অবশ্যই রুটি হবে, আর একটা অবশ্যই স্যালাড হবে। হ্যাঁ এটা রুটি, হাতে গড়া রুটি। এটা স্যালাড, খুব সুন্দর করে স্যালাডটা সাজিয়ে দিয়েছে। খাবারগুলো দেখে তো বেশ ভালোই লাগলো। খাবারের কোয়ান্টিটিও যথেষ্ট পরিমাণ আছে, আর যা গন্ধ বেরিয়েছে সিলগুলো যখন খুললো তাতে টেস্টটাও মনে হচ্ছে খুব ভালো হবে। যাই হোক খেয়ে নিই। সব কটা খুলে এই হলো ছবি। খাবারগুলো কিন্তু একদমই রিচ নয়, কিন্তু সুস্বাদু। তেল ব্যারবার করছে, ঝাল এরকম কিছু নয়। মানে এগুলো যে পাকা রাঁধুনির হাতে, প্রফেশনাল শেফ এগুলোকে যে রান্না করেছে, এটা কিন্তু একদম পরিষ্কার। মানে খাবার খেয়ে এটা বোঝা যাচ্ছে। মানালি মূল শহর থেকে একটু দূরে আমরা হোটেলটা নিয়েছি, একদম প্রকৃতির কোলে। আমার সামনে পাহাড়, পাহাড়ের গা ঘেঁষে চলে গেছে রাস্তা আর হাইওয়ে, আর
তার ঠিক বিপরীতেই আমরা বিয়াস নদী ধারে রয়েছি। এখন ঘড়িতে সময় সকাল 7টা, আর এখন বাইরে বেশ ঠান্ডা, আর এই বিয়াস নদীর খুব আওয়াজ। জানি না কতটা আওয়াজ ক্যাপচার করছে, আর এই আওয়াজে আমার আওয়াজই বা কতটা ধরা পড়ছে ক্যামেরাতে, কিন্তু আমার চোখের সামনে যে দৃশ্যটা সেটা কিন্তু মন ভরিয়ে দিচ্ছে। কালকে রাত্রেবেলাতে আমরা এখানে এসেছি, তখন অন্ধকার ছিল, নেচারটা দেখতে পাইনি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ব্যালকনিতে ছুটে এসেছি কীরকম নেচার সেটা দেখার জন্য। দেখুন, আপনারাও দেখুন কি দারুণ একটা পরিবেশের মধ্যে আমরা রয়েছি। এই বিয়াস নদী বয়ে চলেছে, এই পাহাড় সামনে। আমাদের সঙ্গে যেহেতু গাড়ি রয়েছে, 24 ঘন্টাই গাড়ি থাকছে, তাই একটু দূরে থাকতে কোনো অসুবিধাও নেই। কারণ শহরের ভিড়ভাড়ের থেকে আমি বরাবরই চেয়েছিলাম যে একটু প্রকৃতির কোলে থাকতে, নেচারকে উপভোগ করতে। যদিও হোটেলেতে থাকছি কম, আমরা বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি বেশি, তবুও আমরা সকালের দিকটা তো থাকছি যতক্ষণ না বেরোচ্ছি, আর ফিরে আসছি যখন সন্ধেবেলা। রাত্রেবেলায় নদীর আওয়াজগুলো খুব পাচ্ছিলাম, আর সকালবেলা এই রকম একটা পরিবেশের মধ্যে নিজেকে দারুণ লাগছে। এইরকম একটা ব্যালকনিতে দাঁড়িয়ে এই প্রকৃতি দেখতে দেখতে চা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। এই দেখুন আমাদের রুম আর এই ব্যালকনি। আজ আমরা যাব রোটাং পাস, আর এখন তো বাজে 7টা। কিছুক্ষণের মধ্যেই, মানে কিছুক্ষণ বলতে 8টা সাড়ে 8টা করে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেবে। ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে যাব, একদম সারা দিনের ট্যুর। সন্ধেবেলা আবার সেই ফিরব, আপনাদের সাথে করে নিয়েই আমরা যাব, ঘুরিয়ে দেখাবো রোটাং পাস। আমরা রেডি হয়ে গেছি, আজ আমাদের রোটাং পাস যাওয়ার আছে, আর সেই সাথে সোলাং ভ্যালি আছে, অটল টানেল আছে, এইসবগুলো দেখার আছে। তো একটু দেরিতেই বেরোচ্ছি, অনেকেই যেহেতু এখন ভিড় নেই সেরকম, তো একটু লেট করেই বেরোচ্ছি। লেট মানে এখন বাজে 9টা। তো ওখানে যাব, উপরের দিকে একটু ঠান্ডা হবে, এটা তো একদম নিশ্চিত। তবে আজকে একটা পূর্বাভাস আছে, দুপুরের দিকে রোটাং পাসের দিকে বরফ পড়তে পারে, বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে মানালিতে। দুপুরের দিকে 30-35% এরকম একটা চান্স আছে। দেখা যাক আমাদের ভাগ্যে কি থাকে। এবার পাহাড়ের গা বেয়ে বেয়ে উপরে উঠছি, উচ্চতা বাড়ছে ক্রমাগত।
আমরা এখন যে পথে যাচ্ছি এ পথে পুরনো যখন অটল টানেল ছিল না তখন এই পথে সবাই যাওয়া আসা করতো রোটাং বা রোটাং হয়ে লে লাদাখের দিকে। এখন অটল টানেল তৈরি হয়ে গেছে, তো তার ফলে রাস্তা অটল টানেলের মধ্যে দিয়ে গেছে। আমরা এখান থেকে সোজা যাব রোটাং পাস, সেখান থেকে কোকসার হয়ে আবার অটল টানেলে ঢুকবো। সেইভাবে আমরা আমাদের রুটটা ঠিক করা হয়েছে, অর্থাৎ ইউ আকারে আমাদের রুটটা সেট করা হয়েছে যাতে আমরা সব কিছুই দেখতে পারি। দর্শকদের জানাচ্ছি, ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা চাইলে জয়েন বোতামে ক্লিক করে চ্যানেলের মেম্বার হতে পারেন, অথবা থ্যাঙ্কস বোতামের সাহায্যে আপনি আমাদের দিকে সহযোগিতার হাত বাড়াতে পারেন। আমরা গুলাবায় চলে এসেছি। গুলাবাতে পারমিট চেক হয়, আমাদের পারমিট দেখিয়ে দেওয়া হলো, তারপর আমাদের ছেড়ে দেওয়া হলো। এখনও এই গুলাবা থেকে 30 কিলোমিটার রাস্তা রোটাং, তবে এই রাস্তাতে খুব ধুলো। উচ্চতা অনেকটাই বেড়েছে, আর সাথে সাথে বদলে যাচ্ছে একটু একটু করে প্রকৃতির শোভা, প্রকৃতির ধরনও পাল্টে যাচ্ছে। এখানে সবুজ, হলুদ, লাল বিভিন্ন রঙের গাছ দেখতে পাচ্ছি। রাস্তার অবস্থা দেখুন, পুরো রাস্তা ধুলো, পিচ উঠে গেছে, নতুন করে আবার রাস্তা তৈরি হচ্ছে, আর চারিদিকে ধুলো। ধুলোর জন্য আর জানলা খুলতে পারা যাচ্ছে না। আমরা মোটামুটি মাড়ির কাছাকাছি এসে পৌঁছেছি, আর কিছুক্ষণের মধ্যেই মাড়িতে গিয়ে পৌঁছাবো। রাস্তার উপরে একটা ঝর্ণা পড়লো, গাড়ি থেকে নেমে পড়লাম। এমনিতেই একটা না অনেকক্ষণ ধরে আসছি, একটু নামার দরকার হচ্ছিল। এই হলো ঝর্ণা। কালা ঝর্ণা এর নাম। ঝর্ণা তো দেখা হলো, আবার যাই গাড়িতে গিয়ে বসি। এখনো অনেকটা পথ যেতে হবে, আর এখানে অনেক লোকজন রয়েছে, প্রকৃতিটাও সুন্দর। গাড়ি থেকে নামতে বেশ একটু ঠান্ডা ঠান্ডা আমেজ আসছে। আকাশে একটু মেঘের ঝলক দেখতে পাওয়া যাচ্ছে, মেঘ উড়ে আসছে। এই প্রথমবার পাহাড়ে বেড়াতে এসে মেঘ দেখে আনন্দ হচ্ছে। যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু বরফ পড়বে রোটাঙে। পিছন দিকে দেখুন আকাশে মেঘ। মাড়ি এখান থেকে এখনো 7 কিলোমিটার রাস্তা,
আমরা গুলাবা থেকে 6 কিলোমিটার চলে এসেছি। রাস্তায় একটা ছোট জ্যাম লেগে গেছে, সামনে ক্রেন কিছু কাজ করছে, ক্রেন বা বুলডোজার, হয়তো বা পাথর ভেঙে পড়েছে, সেগুলো ক্লিয়ার করছে, কিছু একটা হবে। ক্রেনের ওপাশে রাস্তা পরিষ্কার। এই যে সেই ক্রেন সরে দাঁড়িয়েছে, পাথর কাটা হচ্ছিল রাস্তায়। গাড়ি আবার চলা শুরু হয়ে গেল। রাস্তায় ধুলো দেখুন। রোটাং আর 21 কিলোমিটার, মারহি 4 কিলোমিটার। মারি চলে এসেছি, এই হলো মারি। সব ধাবা রয়েছে, খাবার জন্য ডাকাডাকি করছে মেনু কার্ড দিয়ে। মারিতে মন্দির, একটা গুফা। এখান থেকে রোটাং পাস 17 কিলোমিটার। মারি থেকে এই পাহাড়ের উপরে উঠতে হবে। উচ্চতা বাড়ছে, সেই সাথে বাড়ছে ঠান্ডা, আর সেই সাথেই বাড়ছে হাওয়া।
প্রকৃতির সৌন্দর্য আরও দ্বিগুণ হারে বাড়ছে। যত উপরে যাচ্ছি কোনো গাছ নেই, ন্যাড়া পাহাড় আর ঘাসে ঢাকা পাহাড়। তো দুর্দান্ত দুর্দান্ত, আজকের ট্রিপ সেরা ট্রিপ। সোজা আমরা যাব, রাস্তা দেখা যাচ্ছে। রোটাং আর 5 কিলোমিটার বাকি। এই আমাদের রাস্তা। এই প্রকৃতির সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য মন ভরিয়ে দেবে। বরফ পাই বা না পাই, এই সৌন্দর্যটাই যথেষ্ট। আমরা চলে এসেছি রোটাং পাসে। প্রচুর ট্যুরিস্ট এই মুহূর্তে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর আমার পিছনেই সেই বিখ্যাত ফোর্ট দেখতে পাওয়া যাচ্ছে। 13,000 ফুট উচ্চতায় আমরা রয়েছি এই মুহূর্তে। এই পর্বে আপনাদের রোটাং পাস আসার পুরনো পথ দেখালাম। এই পথেই আগে যেতে হতো লে লাদাখ। শীতে বরফের জন্য এই পথ বন্ধ হয়ে যেত। এই রাস্তা বন্ধ হয়ে যাওয়া মানে লাদাখে চীন বর্ডারে প্রতিরক্ষা দুর্বল হয়ে যাওয়া। এরপর 3রা অক্টোবর 2020 অটল টানেল ওপেন হওয়ার পর থেকে সেই টানেল দিয়ে রোটাং পাসকে বাইপাস করে লাদাখ যাওয়া হয়। আগামী পর্বে আপনাদের রোটাং পাস, অটল টানেল দেখাবো। সাথে থাকবে সোলাং ভ্যালি। এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয়। আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাঙ্কস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন। আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এই আবেদন রইল। ভালো থাকবেন। ধন্যবাদ।